নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে। সোমবারে প্রকাশিত হলো 2024 শিক্ষাবর্ষের ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। পিসিএম গ্রুপে প্রথম হয়েছে আয়ুষ্কন্নাথ, দ্বিতীয় হয়েছে সাগ্নিক পুরকায়স্থ এবং তৃতীয় হয়েছে পার্থসারথী রায়। পিসিবি গ্রুপে প্রথম হয়েছে সায়ন মজুমদার, দ্বিতীয় হয়েছে তিলোত্তমা ঘোষ এবং তৃতীয় হয়েছে মুক্তাং দেববর্মা। সোমবার শিক্ষা ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ত্রিপুরা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রাজা চক্রবর্তী। তিনি জানান, গত 2রা মে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2024 অনুষ্ঠিত হয়। এই বছর পরীক্ষার জন্য আবেদন করেছিল 5,977 জন ছাত্রছাত্রী। এর মধ্যে পিসিএম গ্রুপে ছিল 2,268 জন ছাত্রছাত্রী, পিসিবি গ্রুপে ছিল 4,868 জন ছাত্রছাত্রী। এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বিগত বছর থেকে 6% বৃদ্ধি পেয়েছে এবং উল্লেখযোগ্য বিষয় হলো ছেলেদের থেকে এবার মেয়েদের সংখ্যা ছিল বেশি। তিনি আরও জানান, সোমবার বিকেলে বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত করা হয়েছে। মঙ্গলবার খবরের কাগজে ফলাফল প্রকাশ করা হবে। গ্রুপে প্রথম হয়েছে, খবরটা শুনে কেমন লাগলো তোমার? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তুমি এবছর কি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? না, আমি 2022 দিয়েছিলাম। আচ্ছা, 2022-এ কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিলে? আচ্ছা, কত পার্সেন্টেজ এসেছিল? 85%। আচ্ছা, তারপর তোমার মানে কিসে পড়ার ইচ্ছে ছিল? আমার মেডিকেল করার ইচ্ছে ছিল এবং আমি গত বছর কিরকম র্যাঙ্ক এসেছিল? টিভিতে গত বছর 143। আচ্ছা, আর যে নিটে? নিটে অনেক কম ছিল। আচ্ছা, তার জন্য এক বছর ড্রপ দিয়েছে। তো এই বছর আবার কি পরীক্ষা, নিট তো হয়ে গেছে, হ্যাঁ, কীরকম দিয়েছো এবার ভালো পরীক্ষা? হতে পারে, 15+। এমনি তোমাদের বাড়ি কোথায়? বাবার নাম কি? সিএম গ্রুপে প্রথম হয়েছে, কোন সময় খবরটা শুনলে? তো আধ ঘন্টা হবে। খবরটা শুনে কীরকম লাগলো? ভালোই লেগেছে। আমি সে বাড়িতে ছিলাম না, তো মা ফোন করে জানিয়েছে আর কি। আচ্ছা, তুমি কি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, এবছর দিয়েছি। কোন স্কুল থেকে? আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, আর এমনিতে 10 অবধি রামকৃষ্ণ মিশনে পড়তাম। উচ্চ মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ কত এসেছে? 89 ছিল। আচ্ছা, এমনিতে কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তোমার? আইআইটিতে পড়ার ইচ্ছা। এখন রেজাল্ট দিলে বোঝা যাবে কোন আইআইটি কোন ব্রাঞ্চ। এখনো পর্যন্ত কি কি এক্সাম দিয়েছো? যেই মেন্স দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল যেই দিয়েছি, ত্রিপুরা যেই দিয়েছি। আচ্ছা, যেই মেন্সে কীরকম এসেছে কাট অফ মার্কস? পার্সেন্টাইল ছিল 99.37। আচ্ছা, এক্সপেকটেশন কীরকম? 4 জুন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হবে। শান্তিপূর্ণভাবে ভোট গণনা সম্পন্ন করতে গোমতী জেলায় সোমবার বিকেল 5টা থেকে 5 জুন সকাল 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। এর মধ্যে গোটা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ যেন না হয়, তার জন্য আগাম প্রস্তুতি নিলেন গোমতী জেলার জেলাশাসক ও সমাহর্তা তরিৎকান্তি চাকমা। সোমবার সন্ধ্যা 6:30 নাগাদ উদয়পুর শহরে বিশাল সংখ্যক টিএসআর, সিআরপিএফ, পুলিশ নিয়ে টহলদারি চালান গোমতী জেলা জেলাশাসক ও সমাহর্তা তরিৎকান্তি চাকমা। সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশ সুপার নমিত পাঠক, গোমতী জেলা অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা, রাধাকিশোরপুর থানার ওসি সহ অন্যান্য আধিকারিকেরা। গোমতী জেলা জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নির্বাচনের পরে যেন কোনো ধরনের রাজনৈতিক সংঘর্ষ না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা একটা এরিয়া ডোমিনেশন করেছি, আপনারা জানেন হয়তো। আগামীকালকে আমাদের সকাল 8টায় আমাদের গোমতী জেলায় বিভিন্ন আমাদের 3টে লোকেশন আছে যেখানে আমাদের কাউন্টিং হবে। সেটাকে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের বিভিন্ন জায়গাতে আমরা এরিয়া ডোমিনেশন নিয়েছি। মেন জিনিসটা হচ্ছে আমাদের মানুষের মনে একটা কনফিডেন্স বিল্ড আপ করার, যাতে করে আগামীকালকে যে আমাদের কাউন্টিং হবে খুব ভালো করে হবে। এবং তারপরে আমরা যে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা আমরা ভালোভাবে বজায় রাখতে পারবো। তার জন্য আমরা আজকে আমাদের এসপি সাহেব, আমাদের সিআরপিএফ, টিএসএফ, সিআরপিএফ, বিএসএফ যারা আছে তাদের সাথে আমরা মিলিত হয়ে আমরা একটা এরিয়া ডোমিনেশন এক্সারসাইজ করেছি। এক্সারসাইজটা শুধু উদয়পুরে নয়, এটা আমাদের মোহাম্মদপুরে হচ্ছে, বিভিন্ন জায়গাতে হচ্ছে, যাতে করে আমরা মানুষের মনে কনফিডেন্স যে জিনিসটা আছে সেটা যাতে আমরা সঞ্চয়গত আমরা তুলে দিতে পারি আর কি। নাবালিকা কন্যাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত অপহরণকারীকে আসাম থেকে ধরে আনলো কদমতলা থানার পুলিশ। উদ্ধার করলো সেই নাবালিকা কন্যাকেও। ঘটনা কদমতলা থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে।
কদমতলা থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের জনৈক বাসিন্দা শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে তার নাবালিকা কন্যা সহ ঘুমিয়ে পড়ে। রবিবার সকালে ঘুম থেকে উঠে এই নাবালিকা কন্যার মা দেখতে পান নাবালিকা কন্যা তার ঘরে নেই। তিনি দীর্ঘ খোঁজাখুঁজির পর জানতে পারে একই এলাকার মোহাম্মদ আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল হাসিম তার নাবালিকা কন্যাকে অপহরণ করে নিয়ে যায়। সেই নাবালিকা কন্যার মা তখন কদমতলা থানায় অভিযোগ দায়ের করে। কদমতলা থানার পুলিশ সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে। শেষে রবিবার রাতেই কদমতলা থানার পুলিশ আসাম থেকে গ্রেপ্তার করে আনে অভিযুক্ত অপহরণকারী আব্দুল হাসিমকে। একই সঙ্গে উদ্ধার করা হয় সেই নাবালিকা কন্যাকেও। এবং জানতে পারে যে আব্দুল হাসিম তাদের এলাকারই, বাবার নাম এমডি আব্দুল রাজ্জাক। সে তার মেয়েকে অপহরণ করে কোথাও নিয়ে যায় এবং আগেও সে তার মেয়েকে অপহরণ করার চেষ্টা করে। তো যেহেতু মেয়েটা হিন্দু কমিউনিটির এবং ছেলে মুসলিম কমিউনিটির একটা কমিউনাল প্লেস হতে পারে এলাকার মধ্যে, তো আমরা যথারীতি কেস একটা রেজিস্টার করি, যার নাম্বার হচ্ছে কদমতলা পিএস কেস নাম্বার 35/2024 এবং 366 এতে আমরা একটা কেস রেজিস্টার করি এবং একটা টিম আমরা ফর্ম করি এবং সোর্স লাগিয়ে বিভিন্ন থানাতে আমরা ইনফর্ম করি, বিভিন্ন নাকা পোস্টে আমরা ইনফর্ম করি, ফটো সার্কুলেট করি এবং যে এয়ারপোর্ট অথরিটিকে আমরা ইনফর্ম করি। তারপর রাত্রে বেলায় আমরা খবর পাই যে কদমতলা থানার পুলিশের জোর তৎপরতার কারণে এই নাবালিকা কন্যাকে দ্রুততার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে অভিযুক্ত অপহরণকারীকে উপযুক্ত শাস্তি প্রদান করার ক্ষেত্রে পুলিশের তদন্ত কি ধরনের ভূমিকা গ্রহণ করে সেটাই দেখার। শান্তন টিভি। রাস্তার ইট তুলে নিয়ে পাকা বাড়ি তৈরি করতে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে প্রতিবেশীকে আক্রমণ করল গোপাল দাস এবং তার ছেলে সুমন দাস। ঘটনা কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের ব্লক টিলা এলাকায়। বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের ব্লক টিলা এলাকার রাস্তার ইট তুলে নিয়ে পাকা বাড়ি তৈরি করার বাধা দিতে গিয়ে লঙ্কা কাণ্ড ঘটে গেল। ঘটনা সোমবার দুপুরে। স্থানীয় বাসিন্দা গোপাল দাস এবং তার ছেলে সুমন দাস এই রাস্তার ইট চুরি কাণ্ডে জড়িয়ে পড়েছে। কারণ গোপাল দাসের বাড়িতেই চুরি করা রাস্তার ইটগুলো মিলেছে। প্রতিবেশী এক যুবক বাধা দিতে গেলে গোপাল দাস এবং তার ছেলে সুমন দাস তাকে বেধড়ক মারধর করে। পরবর্তী সময়ে এলাকাবাসীরা এগিয়ে আসলে কোনো রকমের প্রাণে বেঁচে যান হারাধন সরকার নামের সেই প্রতিবেশী। দিয়েছিল ধোয়ানোর পরে ডজার দিয়ে মাটি করছে, পুরোনো পরে রাস্তা একটু উঠছে, উঠানোর পরে সব বিট রয়ে গেছে। গোপাল দাস। ওর নাম কি? গোপাল দাস। বাবার নাম? বাবার নাম রাধা বল্লভ দাস মৃত। তাই ছেলে আছে সুমন দাস। সুমন দাসের বাবার নাম হচ্ছে গোপাল দাস। এখন কি হয়েছে? আমরা দেখেন আমি কোয়ানের করে চুর কোয়ানের করে দেখেন আমার সিরাটিরা মাইরাটের শেষ, এই যে মাইরাটের শেষ আমার জানাছিল থানা? আমি থানা জানাছিলাম, এখন জানাবো। কতজন আক্রমণ করছে আপনার উপরে? আমাদের দুজনে, গোপাল দাসের ছেলে সুমন দাস। রাস্তার ইট চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাটি স্বীকার করে নিয়েছেন গোপাল দাস নামের অভিযুক্ত ব্যক্তি। রাস্তার ইট তুলে নিয়ে তিনি বাড়িতে চিপস ভাঙার কাজও শুরু করে দিয়েছেন। ভাই এরকম উঠে নিচে তো রাস্তা থেকে কেউ তো আর বাহি নাই। রাস্তার ইট নিয়েছিল, আপনার বিল্ডিং করেন কিভাবে? এটা তো সরকারি সম্পদ ভাই না। তো মনে করেন এই উড়াইয়া মাটি তুলে দিয়ে দিতেছে, জিসিবির আগের থেকে টাইনে না রাখছি আর কি। মাটি তুলে দিয়ে দিতেছে, জিসিবির আগের থেকে টাইনে কাজ করছিল কেটে এটা ড্রেনের কাজ? যত কোন যতন? ইয়ে বসানো। পরবর্তী সময়ে প্রতিবাদী সেই প্রতিবেশী যুবক হারাধন সরকার থানার দ্বারস্থ হয়। গোপাল সরকারের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়ার আগে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে বাড়ি থেকে পালিয়ে যায় গোপাল দাস এবং তার ছেলে সুমন দাস। তবে বক্সনগর ব্লক আধিকারিক গোটা বিষয়টিতে তদন্ত করলে এই রাস্তার ইট চুরি কাণ্ডে আরো বহু চোরেদের নাম বেরিয়ে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শান্তন টিভি। নির্যাতনের অভিযোগে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ দায়ের করলেন অসহায় গৃহবধূ। ঘটনা বিশালগড়ের ব্রজপুর এলাকার। নাম তার রূপমালা চাকমা হলেও আজ তিনি একেবারে অসহায়। অপমান সহ্য করতে না পেরে অভিমানী অশ্রুজল নাড়িয়ে দিয়েছে তার বাকশক্তি। চোখ দুটো তার সর্বক্ষণ ছলছল।
1 বছর আগে তার বিয়ে হয়েছিল বিশালগড় মহকুমার ব্রজপুর এলাকার মল্লিক বাড়িতে। কিন্তু দুর্ভাগ্য, এই 1 বছরের যাত্রাটা সুখকর হলো না তার। স্বামী সুরজিৎ মল্লিক সহ তার মা এবং বাবা অর্থাৎ এই গৃহবধূ রূপমালার শ্বশুর এবং শাশুড়ির নির্যাতনে শেষ পর্যন্ত বিশালগড় থানায় অভিযোগ দায়ের করতে ছুটে আসে অসহায় এই গৃহবধূ রূপমালা। অশ্রুমাখা চোখে কম্পনশীল বাকশক্তি নিয়ে বিশালগড় থানায় দাঁড়িয়ে কি বলছেন এই গৃহবধূ, আসুন শুনে নেওয়া যাক। আমার শ্বশুর বাড়ির মানুষ আমার উপর অত্যাচার করে। কতদিন ধরে 1 বছর যাবত। কতদিন হয়েছে আপনার বিয়ে হয়েছে? 1 বছর হয়েছে। কি নাম আপনার? আমার নাম, আমার বাপের বাড়িতে টাইটেল চাকমা আর কি, আমার নাম রূপমালা চাকমা। এরপর আমার শ্বশুর বাড়ির টাইটেল হলো মল্লিক। আপনার নাম কি? আমার নাম রূপমালা চাকমা। কোন জায়গায় বিয়ে হয়েছে? বজপুর, বিশালগড় বজপুর। কি নাম স্বামীর? স্বামীর নাম সুরজিৎ মল্লিক। আর যারা আপনার মানে মানে অত্যাচার করে তার নাম কি? আমার শাশুড়ির নাম অপর্ণা মল্লিক। আমার শ্বশুর আমারে দেখতে পারে না। আমার অসুবিধা হয়েছে, আমার শরীরবেলা না, আমি একটু দেরিতে ঘুমিতে উঠে দেখি আমার কথা শুনে দাঁড়া। এখন থানাতে আছে? এই ধরনীতে নারীর বহুরূপ, কন্যা থেকে গৃহবধূ, গৃহবধূ থেকে জননী, জননী থেকে শাশুড়ি মা, আবার ঠাকুরমা কিংবা দিদিমার স্থানও পেয়ে থাকেন নারীরা। কিন্তু এই সংসারে শাশুড়ি মা এবং বৌমার শব্দের অর্থটা বরাবরই ব্যর্থ ভূমিকা পালন করে থাকে। কখনো শাশুড়ি মা সত্যিকার অর্থে মায়ের রূপ নিতে পারে না, আবার কখনো বৌমা সত্যিকার অর্থে নিজের কন্যার রূপ নিতে পারে না। এই বাক্যগুলো পাঠ করলে বিশ্লেষকরা অবশ্যই এ নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে শুরু করবে। তবে এই ধরনী দলে শাশুড়ি মা এবং বৌমা কখন যে মার কন্যার রূপ পাবে সেটা অবশ্য বিচার বিশ্লেষকরাও বলতে পারবে না। সেটা বলতে পারবে কেবলমাত্র সময়। শাশুড়ি মা এবং বৌমার মধ্যে মা আর কন্যার রূপ পেয়ে গেলে হয়তো আগামী দিনে এইভাবে থানার চৌহদ্দিতে দাঁড়িয়ে রূপমালার মতো অসহায় গৃহবধূকে অশ্রু ঝরাতে হবে না। শান্তন টিভি। 1.5 লাখ টাকার বিনিময়ে রেলওয়ে শ্রমিক পদে চাকরি দেওয়ার নাম করে হুলস্থুল কাণ্ড, ঘটনা কুমারঘাটে। চাকরির নাম করে যুবকদের সঙ্গে প্রতারণার শিকার কিছু এক প্রতারকের দল বলে অভিযোগ। তারা রেলওয়ের মন্ত্রকের নাম করে বহু যুবকদের ফুঁসলিয়ে বিভিন্নভাবে মোটা অঙ্ক হাতে নিচ্ছে বলে অভিযোগ। এর মধ্যে কুমারঘাটের একটি বেসরকারি হোটেলে এক হল সভায় যুবক যুবতীদের সঙ্গে একটি বৈঠক করে। পরবর্তী সময় যুবকরা মিলে জিজ্ঞেস করে যে তারা টাকা কিসের জন্য নেবেন। তারপরে এই প্রসঙ্গে কিছু বলতে রাজি হয়নি। পরবর্তী সময় কুমারঘাট থানার পুলিশ ছুটে আসে এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করে তাদের নিয়ে যায়। এই সমস্ত ঘটনা নতুন কিছু নয়। রাজ্যের দিকে দিকে এরকম প্রতারকরা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে। এ সমস্ত বিষয়ে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উঠছে। যে মানে যারা আমাদের সামনে মানে এই চাকরির যে ব্যাপারটা যারা মানে নিয়ে আলোচনা করছে, তারা হঠাৎ করে বললো যে এই চাকরিটার লিগা চান্দা হিসাবে কিছু টাকা দিতে হইব। তো কিছু টাকা দিতে হইব বলছে, কিন্তু কত টাকা দিতে হইব এটা তারা ক্লিয়ার করছে না। তার কারণে আমরা মানে উচ্চাসীরা আমরা প্রশ্ন করছি যে আমাদের কত টাকা দিতে হইব চান্দা হিসাবে। যেহেতু চান্দা করছি, আমরাও মনে করছি যে ছোটো মোটো একটা অ্যামাউন্ট হইব, হয়তো এই মানে কোনো প্রয়োজন বশত এটা দিতে হইব, সবারই দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমরা এটার লেগে জিজ্ঞেস করছি যে কত টাকা দিতে হইব। তখন তারা ওইটা আমাদের রিপ্লাই করলো যে এটা তো মানে সবার সামনে ফোন দিতে না, এটা কইতে হইলে মানে যার যার পার্সোনাল ব্যবহার করবো। তখন আমরা সবাই মিললে ওনাদের মানে জিজ্ঞেস করলাম যে যদি পার্সোনালি কইতে হইতো তাহলে আমরা এখানে মানে মিটিং গিলে দেখা হয়েছে, মিটিং যেহেতু দেখা হয়েছে তাহলে সবার সামনে সবাই মানে সামনে রেখে হোক যে পার্সোনাল গিলে হওয়া হইতো। এরপরে কথা প্রসঙ্গে মানে তাদের মধ্যে একজনে উচ্চশিরা কইল যে 1.5 লাখ টাকা দিলে চাকরি দেওয়া হইব। এরকম করে একটা কৈলাসর বাড়ি ওনার, যতটুকু আমরা খবর পাইছি আব্দুর রহমান সামনুতেও হয়তো থাকেন, ইদানিং থাকেন কি না তো জানি না, কিন্তু আগে দেখছি আমরা সামনুতে। তো এই কারণে আমরা সবাই মিলে ওনাদের আটক করছি। শান্তির বাজার মহকুমার বেতাকা সাইনবোর্ড এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি রাবারের স্মোক হাউস।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা সাইনবোর্ড এলাকায় জাতীয় সড়কের পাশে অজিত দত্ত নামে এক ব্যক্তির রাবারের স্মোক হাউসে অগ্নিসংযোগ ঘটে। স্মোক হাউসের কর্মীরা কাজে এসে প্রত্যক্ষ করে রাবারের স্মোক হাউস থেকে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে 20 থেকে 30 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান স্মোক হাউসের এক কর্মী। আমরা 8টা 8:30 তো আমরা কাজ লোক সব আইছি, আওয়ার পরে 9টার দিকে দেখি যে ঘরের রাবার ঘরের ঘর দিয়া কালো ধোঁয়া বার হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দেখছি কিন্তু আগুনটা কোন থেকে তো বুঝারি না, পুরা ঘর পুরা পরে কালো হয়ে গেছে। আর দরজা খুলে দেখি যে রাবার ঘরের ঘর দিয়ে আগুন চলতে আছে। তারপরে সবাই দৌড়াদৌড়ি করে জল ফায়ার সার্ভিস আছে নিয়ে যাচ্ছে। এই আর কি 8 লক্ষ টাকা রাবার টাবার পুরো ঘরে রাবার আছে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? আনুমানিক 20 থেকে 30 লাখ টাকা। ত্রিপুরা পর্যটনের কেন্দ্রবিন্দুতে স্থান পেল পেচারথলের বৌদ্ধ ঝর্ণা। প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বহু মানুষ ছুটে চলেছেন সেই ঝর্ণার কোলে। তবে দাবি উঠেছে প্রশাসনিক নজরদারিরও। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা। পাহাড় পর্বত আর সবুজে ঘেরা বনাঞ্চলে ত্রিপুরার বিভিন্ন মনোরম দৃশ্য প্রতিটি মুহূর্তে পর্যটকদের হৃদয় ছুঁয়ে দেয়। আর এই পর্যটকদের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে ঊনকোটি জেলার পেঁচারথলের শিলাছড়ায় থাকা বৌদ্ধ ঝর্ণা। গভীর জলে আবৃত আঁকা বাঁকা পথ আর চড়াই উতরাই পেরিয়ে যেতে হয় এই ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করার জন্য। পাখিদের কিচিমিচির আর ঝর্ণার জলের কলকলানি শব্দ উপভোগ করার জন্য এখানে বারবার ছুটে যান পর্যটকরা। শুধুমাত্র স্থানীয় লোকজন নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে ভিড় জমায়। ঝর্ণার জলে গা ভিজিয়ে শিহরণ জাগিয়ে তোলে পর্যটকরা তাদের মন মাতানো হৃদয়ে। আজ থেকে প্রায় 6 বছর পূর্বে সন্ধান মিলেছিল এই ঝর্ণার। প্রকৃতির কোলে থাকা সেই ঝর্ণা তখন থেকে স্থান পায় ত্রিপুরার পর্যটনের মানচিত্রে। পরিচিতি লাভ থেকে বৌদ্ধ ঝর্ণা হিসেবে এ ঝর্ণার কোলে পা রাখার জন্য একটি আঁকাবাঁকা পথ তৈরি করা হলেও প্রশাসনের নজরদারির অভাবে শিলাছড়ির এ বৌদ্ধ ঝর্ণা চরম অবহেলার শিকার। ঝর্ণার মুখে মূল রাস্তাটিও ভেঙে মিশে গেছে ঝর্ণার জলে। পাহাড়ের উপর থেকে ছিটকে পড়ে গেলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। আমরা আজকে এখানে পেচারথল ওয়াটারফল যেটা ঘুরতে এসেছি। সবকিছু ঠিক আছে, খুব সুন্দর জায়গা, কিন্তু এই রাস্তাঘাটে একটু অসুবিধা। রাস্তার পাশে জঙ্গল একটু পরিষ্কার থাকলে ভালো হয়, এই আর বুঝছেন না। আর রাস্তাটার সামনে ভাঙ্গা আছে, তো এটি ভালো হয়ে গেলে মানে খুব সুন্দর জায়গা, মজার জায়গা। আগে তো সব দূর দূরান্ত থেকে আসে এখানে। আমরা তো লোকাল কাঞ্চনবাড়ি, প্রচুর মানুষ তো এখানে। তো সামনে তো উপরে পার্কিং এর জায়গায় নাই, মানে এই অবস্থা। প্রচুর মানুষ আছে, একটু ডেভেলপমেন্ট কাজ করলে তারপরে ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে তোমার শিলাচড়া ধরে এটা পেচারতলের এরিয়া, ঠিক আছে। এই জায়গাটা যদি সরকারে একটু ঠিক করে যদি দেয়, ঠিক আছে, এটা অনেক মানুষ যাতায়াত করতে পারবো। এখানে দেখেন, এদিকে ক্যামেরাটা একটু দেখান না, এদিক দিয়ে আছে এই বুঝে মানুষ যদি এখানে পড়ে যেতে হাত পা ভেঙে দেবে, অনেক রিস্কি জায়গা এটা, ঠিক আছে। কিন্তু এটা অনেক সুন্দর জায়গা, যদি সরকারে ঠিক করে দেয় এটা তাহলে সুন্দর হইব। সব জায়গা থেকে মানুষ হয়, ধর্মনগর, কুমারঘাট, সব জায়গার মানুষ হয় এখানে। এটা 4-5 বছর হয়ে গেছে, মানে ভাইরাল হয়েছে এই জায়গাটা। আরে এর আগে তো কেউ চিনত না, আগে তো রাস্তাঘাট আসছিল না, তবে বানাইছে সরকারে এটা। আমরা যখন এই মুখ্যমন্ত্রী যখন আইছিল তখন এটা বানাইয়া দেওয়া গেছে। এখন তো ভাঙি গেছে, এটা ফ্লাডে নিচে গেছে কিছু, এটা আবার ঠিক করার লাগিয়ে তারা হয়ে দেবে। এ ঝর্ণার মনোরম দৃশ্য উপভোগ করতে অরণ্যের কোলে প্রতিদিন ছুটে যান বহু তরুণ তরুণীরাও। এ ঝর্ণার পথে অবশ্যই বেশ কিছু নেশা সামগ্রীর বোতল শোভাবর্ধন করে রেখেছে। এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করতে শুরু করে দিয়েছে। দাবি উঠছে প্রশাসনিক নজরদারির। শ্যামবন টিভি।
এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।